নমস্কার বন্ধুরা, আমরা আবার চলে এসেছি একটা নতুন স্মার্টফোন নিয়ে এই টেক বুদ্ধিজীবী চ্যানেলে। তো যাই হোক, আপনারা বলবেন আবার এসে কি লাভ, আমি তো 2-3 মাস আসিই না। আমি তো আসি, আবার কয়েকদিন গায়েব, আর আসিই না, ভিডিও তো আসেই না। তো যাই হোক, চেষ্টা করছি এবার নতুনভাবে নতুন একটা চিন্তাধারা নিয়ে শুরু করতে। অনেক রকম সমস্যার মধ্য দিয়ে চলতে চলতে আজ ভেবেছি যে যাই হোক, চ্যানেলটাকে এবার হিন্দিতে ছেড়ে বাংলায় করা যাক। কারণ অনেক ভেবে দেখলাম যে আমার যেসব ভিউয়ার্সরা তারা মোস্টলি বাংলা থেকে বিলং করে এবং বাংলা ভাষায় কথা বলে। তারা বাঙালি হয়, তাদের বাংলা বুঝতে সুবিধা হয়। আর দ্বিতীয় কথা হলো, বাঙালি হয়ে বাংলা ভাষাকেও একটু এগিয়ে নিয়ে যাওয়া যাক। টেক চ্যানেল বলতে বাংলায় খুবই অল্প এবং সীমিত। তো তাই নতুন করে আমি চেষ্টা করছি বাংলায় শুরু করার এবং আপনাদেরকে স্পষ্ট এবং ক্লিয়ার ভাবে বোঝানোর জন্য আজ একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তার সাথে একটা নিয়ে এসেছি নতুন ফোন। তো যাই হোক, এই ফোনটা হলো মোটো G34। এটা 2024-এ শুরুতে লঞ্চ করেছে, কিন্তু আমি এই কিছুদিন আগে এই ফোনটা অর্ডার করেছি। তো আমার কাছে এই ফোনটা চলে এসেছে ফ্লিপকার্ট থেকে। এই ফোনটা আজ আনবক্সিং করবো এবং এটার সম্বন্ধে সমস্ত কিছু ডিটেলসে আমি আপনাদেরকে জানাবো। তো চলুন আজ থেকে বাংলায় শুরু করা যাক, বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে যাওয়া যাক। এবং আপনারা যদি চান যে আপনাদের কষ্টার্জিত পয়সা যাতে জলে না যায়, তার জন্য একটা ভালো স্মার্টফোন, তো নিশ্চয়ই আমার ভিডিও আপনারা দেখবেন এবং দেখে ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। এবং যা কিছু ভালো খারাপ সবই আপনারা জানাতে পারেন কমেন্ট করে। তার জন্য সবাইকে স্বাগত আমার এই চ্যানেল টেক বুদ্ধিজীবীতে। আমি সমুজ্জ্বল আপনাদের সাথে। তো এই মোটো G34 ফোনটি আনবক্সিং করি চটপট, আর দেখে নিই কি কি রয়েছে এই বক্সের ভেতর। তো যাই হোক, একটা বেশ বড় চওড়া বক্স। তো প্রথমেই আছে ফোন, থাক সাইডে। তারপর আছে কিছু কাগজ, একটা সিম ইজেক্টর পিন, একটা অ্যাডাপ্টার, একটা 20 ওয়াটের অ্যাডাপ্টার আছে, টাইপ A টু টাইপ C চার্জিং কেবল। যাক, এবার ফোনটা খোলা যাক। বাহ, প্রথম ইমপ্রেশনের লুকটা খুব ভালো। এই যে ব্যাক, এটা ভিগান লেদার। ভিগান লেদার মানে এটা অরিজিনাল লেদার নয়, এই লেদারটা হলো ভিগান। এর কালারটা আমার সবচেয়ে ভালো লেগেছে। মোটো এই কালারটার নাম দিয়েছে ওশিয়ান ব্লু। এবার চলে আসি এর লুকস আর ডিজাইন নিয়ে। এই মোটর ফোনটা প্রথমত হাতে নিয়ে বেশ সুবিধাজনক, খুব বড়ও নয় আবার খুব ছোটও নয়, ঠিকঠাক। এটা একটা 6.5 ইঞ্চ ফুল HD প্লাস ডিসপ্লে আছে এটাতে, এবং এটার যে পিছনটা লেদারের, কিন্তু ফ্রেমটা, সাইডের ফ্রেমটা এটা প্লাস্টিকের। এটাতে যথেষ্ট স্ক্র্যাচ আসতে পারে। আর এর যে বাটনসগুলো আছে, বাটনসগুলো বেশ ভালো। বাটনসগুলো প্লাস্টিকের। নিচের দিকে রয়েছে একটা 3.5mm জ্যাক, USB Type-C পোর্ট, আর একটা স্পিকার গ্রিল, আর রয়েছে একটা মাইক্রোফোন। উপর দিকে রয়েছে আর একটা সেকেন্ডারি মাইক্রোফোন, আর ডলবি অ্যাটমস লেখা। লেফট হ্যান্ড সাইডে রয়েছে সিম ট্রে, আর রাইট হ্যান্ড সাইডে রয়েছে পাওয়ার অন অফ বাটন, তার সাথে রয়েছে ভলিউম আপ অ্যান্ড ডাউন কি। আমরা এর সিম ট্রেতে দেখে নিই, একটি হাইব্রিড সিম স্লট। যাই হোক, ফোনটির লুকস নিজের পছন্দের। সত্যিই ফোনটা যথেষ্ট সুন্দর দেখতে এবং প্রিমিয়াম লুক। কেউ দেখলে বলবেন না যে এটা একটা বাজেট ফোন, 10-11 হাজার টাকার মধ্যে পাওয়া যায়। তো বক্সে কোনো ব্যাক কাভার নেই। মোটো সাধারণত ব্যাক কাভার দিয়ে থাকে, এখানে ফোনটা বাজেট ফোন হওয়াতে মোটো বক্সে ব্যাক কাভার দেয়নি। কিন্তু ভিগান লেদার হওয়াতে এতে কোনো স্ক্র্যাচ বা ফিঙ্গারের ছাপ আসবে না, যেটাকে ফিঙ্গারপ্রিন্ট স্মাজেস বলে থাকি আমরা সাধারণত। কিন্তু এর ক্যামেরা মডিউলের যে বাম্পটা, এটা একটু উঠে থাকে, এমনিতে ঠিকঠাক। এবার আসি
লুকস আর ডিজাইনের পরে আসল ব্যাপারে আসি। এই ফোনটা লং টার্মের জন্য কেমন, অর্থাৎ আমি যদি একটা বাজেট স্মার্টফোন কিনি তাতে কি সত্যি সবকিছু ভালো পাওয়া যায়? কারণ মোটো যথেষ্ট কম বাজেটে একটা ভালো স্মার্টফোন লঞ্চ করেছে। 2023-এ মোটো যথেষ্ট ভালো ভালো স্মার্টফোন লঞ্চ করেছিল, আর 2024-এ শুরুটাও মোটো একটা ভালো স্মার্টফোন দিয়েই শুরু করেছে। এই ফোনে মোটো যে প্রসেসরটা দিয়েছে সেটা হলো কোয়ালকম স্ন্যাপড্রাগন 695। এই প্রসেসরটা আগের বছর অর্থাৎ 2023 সালে দামি দামি ফোনেও দেখা গেছে, যেমন OnePlus Nord CE3 Lite। আমি জানি না মানুষ কেন এই ফোনটা এত কিনেছে। এই ফোনটা OnePlus-এ বিক্রি হওয়া সবচেয়ে বেশি ফোন, কিন্তু OnePlus Nord CE3 Lite-এর যে প্রসেসরটা দেওয়া হয়েছে সেটা হলো কোয়ালকম স্ন্যাপড্রাগন 695, যেই ফোনটা কিনে 20,000 টাকা, আর সেই প্রসেসর মোটো দিয়েছে মাত্র 11,000 টাকাতে। এবং 10,000 টাকায় যদি আপনি এটা 4/128 ভেরিয়েন্টটা নেন তাহলে মাত্র 10,000 টাকা প্রাইস পড়বে, অর্থাৎ প্রায় হাফ দামে কিন্তু এই ফোনটা মোটো কিন্তু লঞ্চ করেছে এবছর। যাই হোক, OnePlus-এর ব্র্যান্ড ভ্যালুর জন্যই হয়তো মানুষ OnePlus-এর দিকে এত ছোটে। 2023-এ আরেকটা ফোন বেরিয়েছিল এই প্রসেসরে 695, সেটা হলো Vivo V29e। ফোনটা দেখতে দারুণ, কিন্তু ফোনটাতে যে প্রসেসরটা আছে এই প্রসেসরটা না তো 4K ভিডিও আপনি ইউটিউবে দেখতে পাবেন, না তো 4K ভিডিওগ্রাফি করতে পারবেন। কোনো রকম 4K ভিডিও বা 4K ভিডিওর কোনো সাপোর্ট নেই। এর গেমিং ক্যাপাবিলিটি যথেষ্ট ভালো। 695 প্রসেসর যখন তখন ঠিকঠাক গেমিং হয়ে যায়, স্মুথ গেমিং আপনি এতে করে নিতে পারবেন। প্রাইস কনসিডার করে যদি আমি দেখি তাহলে ঠিকঠাকই গেমিং করতে পারবেন। এটা কোনো গেমিং স্মার্টফোন নয়। এতে বিজিএমআই খেলে যতটুকু আমি দেখেছি মোটামুটি 40 থেকে 30 FPS-এর মধ্যে স্পিড দিয়েই দেয়। আর যে প্রাইসে এই স্মার্টফোনটা লঞ্চ হয়েছে তাতে এটাকে ক্যাজুয়াল গেমিংয়ের জন্য আপনি ইউজ করতেই পারেন। এই ফোনটার প্রসেসর যখন বলছি তখন এই ফোনটার প্রসেসরের যে AnTuTu স্কোর, এই AnTuTu স্কোর 4,30,000 থেকে 4.5 লাখ পর্যন্ত, তাই এই ফোনটা যথেষ্ট ভালো AnTuTu স্কোর। আর এই স্টোরেজ টাইপ হলো UFS 2.2। জেনে রাখুন, স্টোরেজ টাইপ কিন্তু ফোনের একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ফোনটার সবচেয়ে খাস ব্যাপার হলো এটা Android 14-এর সাথে আসে। মোটো এটাতে 1 বছরের OS আপডেট প্রমিস করেছে। মোটোর হয়তো আপডেট হয়তো একটু লেট, কিন্তু মোটো আপডেট এখন ঠিকঠাক দিচ্ছে যতদূর আমি ফোনটা ইউজ করে দেখলাম। এবার আসি এর ফ্রন্টের দিকে। এর ফ্রন্টে রয়েছে 6.5 ইঞ্চের একটি IPS LCD ডিসপ্লে। ডিসপ্লেটি যথেষ্ট ভালো কোয়ালিটির, কিন্তু HD+ ডিসপ্লে, যেটা একটু কমজোরি মনে হয়েছে আমার। প্রাইসের দিক থেকে বিচার করলে সাইডের বেসেলস যথেষ্ট পাতলা, কিন্তু নিচের বেসেলসটা একটু মোটা। কিন্তু এই প্রাইসে তো এরকমই পাওয়া যায়, ঠিক আছে, চলবে। ইনডোর ভিজিবিলিটিও যথেষ্ট ভালো এবং এটি 120 হার্জ রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে, যার ফলে IPS LCD হওয়া সত্ত্বেও একটু পুষিয়ে যায়। আউটডোর ভিজিবিলিটি যথেষ্ট ভালো। এর ব্রাইটনেস হলো 500 নিট। খুব হার্শ সানলাইটে হয়তো আপনার একটু মনে হতে পারে যে ডিসপ্লেটা একটু কম ব্রাইট। ডিসপ্লেতে কন্টেন্ট দেখতে যথেষ্ট ভালো। এই যে ভিডিওটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হলো কোস্টারিকা ভিডিও। এটি হাই কোয়ালিটি একটি ভিডিও, কিন্তু এই ভিডিওটি যথেষ্ট স্মুথ প্লে করে। মোটো যেখানে 25,000 টাকার ফোনেও মাঝে মধ্যে এইসব ভিডিও আটকে চলে। এই যে ডুয়েল স্টিরিও স্পিকার উইথ ডলবি অ্যাটমস দারুণ সাউন্ড প্রডিউস করে। আর এই যে ডিসপ্লেটা সামান্য বুস্টেড কালার প্রডিউস করে। আপনি চাইলে এটা সেটিংসে গিয়ে ন্যাচারাল কালার, স্ট্যান্ডার্ড মোড আর বুস্টেড মোড বা ভিভিড মোড সমস্ত কিছু চেঞ্জ করতে পারবেন। এর ডিসপ্লেতে রয়েছে পান্ডা গ্লাস প্রোটেকশন। পান্ডা গ্লাস প্রোটেকশন স্ক্র্যাচ টাচ থেকে বাঁচাবে, কিন্তু আপনাকে অবশ্যই একটা স্ক্রিন গার্ড এর মধ্যে ইউজ করা উচিত। নর্মালি ডিসপ্লেটি 60 হার্জে থাকে, কিন্তু ইউআই তে এটি 120 হার্জে চলে। আর প্রায় সমস্ত অ্যাপ্লিকেশনেই ডিসপ্লেটি 120 হার্জে চলতে থাকে। এবং এর যে অ্যাপ ওপেনিং এবং ক্লোজ যে অ্যানিমেশন সেটাও ঠিকঠাক, তবে একটু মাঝে মধ্যে ল্যাগ করে। সেক করলেই ফ্ল্যাশ লাইট জ্বলে ওঠে, আর টুইস্ট করলেই ক্যামেরা অন হয়। এরকম অনেক ফিচার্স রয়েছে যা কিনা যথেষ্ট ইউজফুল। মোটো G34 এ রয়েছে একটি 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা আর 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। ফটোর কোয়ালিটি এমনি ঠিক আছে, কিন্তু স্কাই আর গ্রিন দেখলে এত বুস্ট করতে শুরু করে তো খুব বুস্টেড কালার মনে হয়। আর ওভার শার্পনিং এর জন্য ডার্ক পার্টগুলো আরো ডার্ক হয়ে যায়। কালার একুরেসি ঠিকঠাক, কিন্তু প্রচন্ড বুস্টেড কালার প্রডিউস করে, যে কারণে ফটোতে ক্লিয়ারিটি একটু কম আছে। হিউম্যান সাবজেক্ট দেখলেই ব্রাইট করতে শুরু করে, যার ফলে পিছনের ব্যাকগ্রাউন্ড ব্লোন আউট হয়ে যায়। তবে খুব ইনকনসিস্টেন্ট ফটো। পোর্ট্রেট ফটোগ্রাফি আছে এতে, কিন্তু পোর্ট্রেট ফটোগ্রাফিতে এজ ডিটেকশন খুবই খারাপ। জুম করে দেখলে আপনি দেখতে পাবেন ফটোগুলোতে বিভিন্ন জায়গায় এজ কাট আউট, মিসিং বা কোনো জায়গায় এজ ডিটেকশন করতেই পারেনি। 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাতে এই প্রাইসের ফোনে যেমন সেলফি আসা উচিত সেরকমই আসে। পোর্ট্রেট সেলফিও আছে এতে, কিন্তু সেখানে এজ ডিটেকশন সত্যি খুব খারাপ। লো লাইটে এই ফোন থেকে ছবি সেরকম আশা না করাই ভালো। আর এক্সট্রিম ডার্ক সিচুয়েশনে অটোমেটিক নাইট মোড অন হয়ে যায়। সেলফিতেও নাইট মোড রয়েছে এতে। এই ফোনে ভিডিওগ্রাফি মোটামুটি ঠিকঠাক আর জেনারেল স্টেবিলাইজেশন অন থাকে, তবে ভিডিওতে হালকা জিটারিনেস রয়েছে।
তবে যদি স্টেবিলাইজেশন অফ করে আপনি ভিডিও নেন তাহলে তো জিটারিনেসটা আরো বেশি বোঝা যায়, কিন্তু যদি আপনি স্টেবিলাইজেশন অন করে ভিডিও নেন তো এটা ইআইএস ইমপ্লিমেন্ট, সত্যি এটা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। এই ভিডিওটিতে আপনারা দেখতেই পাবেন যে লাইট থেকে ডার্কের দিকে এলে সামান্য জার ফিল হয়, কিন্তু এই প্রাইস রেঞ্জে এর থেকে বেশি আপনি কি আশা করতে পারেন? এই প্রাইস রেঞ্জ অনুযায়ী যথেষ্ট। এর ক্লোজ শটে ফোকাসও খুব ভালো নিতে পারে, মুভিং সাবজেক্টেও যথেষ্ট ফোকাস রাখতে পারে, এমনিতে ব্লার এফেক্টটাও ঠিক আছে। সেলফি ভিডিওতে এক্সপোজার হ্যান্ডেলিং খুবই খারাপ, যে কারণে ব্যাকগ্রাউন্ড পুরো হোয়াইট হয়ে যায় আর ফেস ব্রাইট করার চক্করে থাকে আর ওভার শার্পনিং আর বুস্টেড কালার প্রডিউস করে। সেলফি ক্যামেরা আর ব্যাক ক্যামেরা দুটোতেই কন্ট্রাস্ট হাই থাকে, তাই জন্য ভিডিও একটু ডাল দেখায়। আর সেলফি ক্যামেরাতে একটু জিটারিনেস বেশি আছে আর এক্সপোজার সেলফি ক্যামেরাতে খুবই খারাপ। এর সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টটি খুব ফাস্ট আর বেশ অ্যাকুরেট, ঠিকঠাক কাজ করে। এবার আসি কনক্লুশনে, এই ফোনটা নেওয়া কি উচিত হবে নাকি না। দেখুন, কার্ড অফার দেওয়ার পর এই ফোনটার প্রাইস আছে 11,000, আর যদি 4128 ভেরিয়েন্টে আপনি নেন তাহলে প্রাইস হবে 9,999। ক্যামেরার কোয়ালিটি একটু ডাউন, মোটরোলা সবসময়ই থাকে। এই প্রাইস সেগমেন্টে হয়তো আপনি আরো ভালো ক্যামেরা স্মার্টফোন পেয়ে যাবেন, কিন্তু ওভারঅল দেখতে গেলে এই স্মার্টফোনটা খুবই ভালো। প্রথমত অ্যান্ড্রয়েড 14 উপর এই স্মার্টফোনটা বের হয়েছে, অর্থাৎ লেটেস্ট একদম অ্যান্ড্রয়েড। আর দ্বিতীয়ত হচ্ছে এই স্মার্টফোনটিতে মোটরোলার যে ইউআই মাই ইউএক্স, এই ইউআইটি খুব স্মুথ এবং খুব ভালো। তাই এই স্মার্টফোনটা আপনি এই প্রাইসে অবশ্যই কনসিডার করতে পারেন।